অবহেলার কারণে 8 দিনে 6 নবজাতকের মৃত্যু, ছাড় পাবে না জড়িতরা। বিকেলে দেয়া হচ্ছে তদন্ত প্রতিবেদন। ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দায়ীদের শাস্তি চায় পরিবার। অনেক পেশেন্টের মধ্যে মারাও যাচ্ছে, করার নেই, লোক তো রেডিওথেরাপি আর এখনই দরকার, 1 বছর পরে তখন দেওয়া না দেওয়া প্রায় সেম হয়ে। ক্যান্সার ইনস্টিটিউটে 6 রেডিওথেরাপি মেশিনের 4টিই বিকল। সিরিয়াল পেতে লাগে বছর। দালালকে টাকা দিলে এগিয়ে আসে তারিখ, নিরুপায় হয়ে বদলানো হয় চিকিৎসা। ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে মমতার বক্তব্য আমলে নিচ্ছে না সরকার। পশ্চিমবঙ্গে গ্রেফতার আসামিদের ফেরাতে চলছে আলোচনা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বেনাপোল সীমান্তে পিছু হটল বিএসএফ। শূন্য রেখা থেকে সরানো হলো পুশিনের চেষ্টা করা ব্যক্তিদের। সতর্ক অবস্থানে বিজিবি, বাহিনীর অতিরিক্ত সদস্য প্রত্যাহার। এবং রামিসা ধর্ষণ হত্যা মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থন। আগামীকাল যুক্তিতর্ক উপস্থাপন। অভিযোগ প্রমাণিত হওয়ায় যে কোনো দিন হতে পারে রায় ঘোষণা। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। অবহেলার কারণে 8 দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যু হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, এ ঘটনায় জড়িতরা কোনো ছাড় পাবে না। বিকেলে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলেও জানান তিনি। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় সন্তানহারা পরিবারগুলো। কয়েক ঘন্টার মধ্যে 8 দিন হাসপাতালে জীবন প্রদীপ নিভে যায় 6 নবজাতকের। দেশব্যাপী ক্ষোভ সৃষ্টি হলে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি তদারকি শুরু করে। ঘটনার পরপরই স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের আলাদা দুটি তদন্ত কমিটি মাঠে নামে। 31 মে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও গভীর পর্যবেক্ষণের জন্য তা বাড়ানো হয় 3 জুন পর্যন্ত। প্রাথমিক অনুসন্ধানে পোস্ট ডেলিভারি ও পোস্ট অপারেটিভ ওয়ার্ডে বাতাস চলাচল ব্যবস্থার সীমাবদ্ধতা ও পরিবেশগত ত্রুটি মিলেছে। ধারণা করা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র দীর্ঘ সময় বন্ধ থাকায় অক্সিজেনের ঘাটতিতে শ্বাসকষ্টে মৃত্যু ঘটতে পারে শিশুদের। এ ঘটনায় আর যাতে পুনরাবৃত্তি না ঘটে তাই দায়ীদের কঠোর বিচার নিশ্চিতের দাবি সন্তানহারা বাবাদের। এটা তদন্ত চলতে আছে মেডিকেল কর্তৃপক্ষের গাফিলতির কারণে আমার সন্তান হারাইতে হয়েছে। আর কারো যেন সন্তান না হারায়, আর কারো যেন যে বাবা হারা না হয়, কেউ যেন মা হারা না হয়। আইনীয় যে বিষয়টা এটা ওনারা 100% দিয়ে ট্রাই করবে, জানি এভাবে জানি আর কারো বাচ্চা এরকম 3 দিনের বাচ্চা জানি না মারা যায়। বাংলাদেশের যিনি অভিভাবক এখন প্রধানমন্ত্রী আছে তার হস্তক্ষেপ কামনা করব, যাতে একটি সঠিক বিচারের আওতায় এনে যেন বাংলাদেশে আরও যে সকল হাসপাতাল আছে যেন পরবর্তীতে সবাই সচেতন হয়। এদিকে সচিবালয়ের স্বাস্থ্যমন্ত্রী বলেন, 8 দিন হাসপাতালে 6টি নবজাতক অবহেলার জন্যই মারা গেছে। এই অপরাধে দায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। এটি হাইলি সেন্সিটিভ ইস্যু, জাজ থেকে শুরু করে সবাই জানে। যদিও আবেগতাড়িত হয়ে জাজ সাহেবরা রায় দেবেন না, বাট ইট ইজ দ্য রিয়ালিটি যে 6টা বেবি সম্পূর্ণ অবহেলার কারণে মারা গিয়েছে। এবং রাজুকও যে রিপোর্ট দিচ্ছে সেটাতে টোটালি আনঅথরাইজ ইন্টারনাল স্ট্রাকচার। সব কিছু বিবেচনায় আমার মনে হয় না এই মামলায় তারা কোনো বেনিফিট পাবে বা এই অপরাধে তারা কোনো ছাড় পাবে, আমার মনে হয় না। হাসপাতালের নানা অনিয়ম ইতিমধ্যেই সামনে এসছে। প্রতিবেদন নিয়ে সন্দেহের সুযোগ নেই বলেও জানান তদন্ত সংশ্লিষ্টরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে 8 দিন হাসপাতালে আছেন সহকর্মী মনির হোসেন, সরাসরি যাচ্ছে তার কাছে। মনির, আপনি নিশ্চয়ই জানেন গত 27 মে অর্থাৎ পবিত্র ঈদুল আজহার আগের দিন এই রাজধানীর 8 দিন হাসপাতালে প্রসব পরিবর্তী যেই ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডে 6 নবজাতকের মৃত্যু হয় এবং তারপর থেকেই মূলত যে আলোচনা শুরু হয় এবং প্রাথমিক যেই তদন্ত সেই প্রাথমিক তদন্তে এই হাসপাতালের নানা অসঙ্গতির চিত্র আসলে আমরা দেখেছি এবং তাৎক্ষণিক স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রতিনিধি আসে এবং পরে স্বাস্থ্যমন্ত্রী নিজেই এই হাসপাতালে আসেন এবং তাৎক্ষণিক 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং বারবারই বলা হয় যে সেই তদন্ত কমিটির যেই প্রতিবেদন সেই প্রতিবেদন অনুযায়ী যেই পরবর্তী যে ব্যবস্থা সেটি নেওয়া হবে। শুরুতে 3 দিনের মধ্যে দেওয়ার কথা থাকলেও পরবর্তীতে উচ্চতর তদন্তের ক্ষেত্রে সেটি 3রা জুন অর্থাৎ আজকের দিন ধার্য করা হয়েছে এবং আজকে সেই তদন্ত কমিটির যেই প্রতিবেদন সেই প্রতিবেদনটি দেওয়ার কথা রয়েছে। আমরা
কিছুক্ষণ আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে তদন্ত কর্মকর্তারা আছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা আসলে যেটি বলেছে, তাদের যেই তদন্ত প্রতিবেদন, সেই তদন্ত প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে। দুপুর নাগাদ তারা তাদের যেই প্রতিবেদন, সেই প্রতিবেদন মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করবে এবং তারপরেই যেই চিত্র, আসলে সেই চিত্র আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে তারা জানাবেন। এবং যদি একটু বলে রাখতে চাই যে আদ্দিন হাসপাতালের এখনকার সবশেষ অবস্থাও যদি বলতে চাই, যে এই হাসপাতালে দুর্ঘটনার পর যেই ওয়ার্ডে দুর্ঘটনা ঘটেছে সেই ওয়ার্ড তাৎক্ষণিক সিলগালা করা হয়েছে এবং সেই ওয়ার্ডটি বন্ধ রয়েছে এবং অন্যান্য যে কার্যক্রম সেগুলো স্বাভাবিকভাবেই চলছে। তো এ ছিল আদ্দিন হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আদ্দিন হাসপাতালে। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল নিজেই যেন ক্যান্সারে আক্রান্ত। 2027 সালের আগস্ট মাসের আগে মিলছে না রেডিওথেরাপির সিরিয়াল। আবার 30 থেকে 50 হাজার টাকায় 2 মাসেই থেরাপির ব্যবস্থা করে দিচ্ছে একটি চক্র। ক্যান্সারের চিকিৎসায় অধিকাংশ মেশিনই এখনও অকেজো। নিরুপায় হয়ে চিকিৎসা পদ্ধতি পাল্টে ফেলতে বাধ্য হচ্ছেন চিকিৎসকরা। অন্যদিকে দীর্ঘ সময় অপেক্ষায় থেকে চিকিৎসা শুরুর আগেই মারা যাচ্ছে হাজারো ক্যান্সার আক্রান্ত রোগী। নাইম হাসানের রিপোর্ট। মারাও যাচ্ছে, ওরা নিলুপ্ত। সিমুলেশন থেরাপির ডেট কিছুদিন পর, রেডিওথেরাপি আর এখনই দরকার, 1 বছর পরে তখন দেওয়া না দেওয়া প্রায় সেম হয়ে। দেশের সরকারিভাবে ক্যান্সারের চিকিৎসায় রাজধানীর প্রধান ভরসা মহাখালীর জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল। জটিল এই রোগের চিকিৎসায় হাসপাতালটিতে রেডিওথেরাপির 6টি মেশিনের 4টি অকেজো। 2টি দিয়ে চলছে দৈনিক 2 শতাধিক রোগীর থেরাপি। অপেক্ষায় আছেন প্রায় 5,500 রোগী। পিত্তথলির ক্যান্সারে আক্রান্ত পারভিন খাতুন বর্তমানে ক্যান্সারের সেকেন্ড স্টেজে রয়েছেন তিনি। চিকিৎসা বিজ্ঞান বলছে তার সুস্থ হওয়ার জন্য দ্রুত রেডিওথেরাপি ও কেমোথেরাপির প্রয়োজন, কিন্তু সরকারি হাসপাতালে তাকে রেডিওথেরাপির সিরিয়াল দেওয়া হয়েছে 2027 সালের সেপ্টেম্বর মাসে। ততদিন পর্যন্ত এই রোগীর সুস্থ থাকার সম্ভাবনা কতটুকুই বা থাকছে? 1 মাস যে ওয়েট করতে হয় কিংবা 20 দিন যে ওয়েট করতে হয়, এই 20 দিনের মধ্যেই তো রোগী থাকে না। অনেক রোগীকে ডক্টরটা ফোন দেয় পরে ডেট। ম্যাক্সিমাম পেশেন্ট আসে আসলে ওই ইনফিরিয়র বা অ্যাডভান্স স্টেজে। অনেক পেশেন্টের মধ্যে মারাও যাচ্ছে, ওরা নিলুপ্ত। আমাদের এখানে কমপক্ষে 8টা মেশিন থাকা দরকার, সেখানে 2টি মেশিন কাজ করতেছে। 1 বছর 3 বছর পরে ডেট দেওয়া না দেওয়া ছিল। সঠিক সময়ে রেডিওথেরাপি দিতে না পারায় পাল্টে ফেলা হয় চিকিৎসা পদ্ধতি, যার সুফল নিয়ে আছে নানা প্রশ্ন। আমি যদি আপনাকে বলি জায়গা নাই চলে যাও, আপনি তো খেপে যাবেন। আমি সরকারি হাসপাতালে আসছি, আমাকে ট্রিটমেন্ট না দিয়ে বাইরে পাঠিয়ে দিচ্ছি। তখন আমরা কি করতাম, রোগীকে 3-4টা সাইকেল কেমো দিতাম। 4টা দিলে 3 মাস সময় লাগবে। আপনি বুঝতেছেন কি আমার মায়ের চিকিৎসা হচ্ছে, কিন্তু বেসিক্যালি ওই চিকিৎসাটা দিয়ে খুব বেশি তার কোনো উপকার হচ্ছে। এই যে আমরা 1 বছর 1.5 বছর দেরি করছি, এতে কিছু পেশেন্ট তো অবশ্যই দেখা যাচ্ছে যে রেডিওথেরাপি না পাওয়ার জনিত কারণে তার ক্যান্সারটা ছড়িয়ে যাচ্ছে, তার আর্লি রিকারেন্স হচ্ছে, তার সার্ভাইভাল কমে যাচ্ছে। অন্যদিকে এই সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র টাকার বিনিময়ে রেডিওথেরাপির সময় এগিয়ে আনছে। এবার তাদেরকেও দেখাতে চাই আমরা। হাসপাতালেই দালাল চক্রের সাথে পরিচয় হয় মাদ্রাসা পড়ুয়া বেলালের। 30,000 টাকায় 7 মাস এগিয়ে চলতি মাসেই পেয়েছেন রেডিওথেরাপির সিরিয়াল। সময়ের অনুসন্ধান বলছে শুধু বেলাল নয়, 30 থেকে 50,000 টাকা দিলেই রেডিওথেরাপির সিরিয়াল 2 মাসের মধ্যে ব্যবস্থা করে দেয় এই চক্র। কন্ট্রাক্টর লাগে অর্ধেক টাকা দিয়ে দেবেন, 2 সপ্তাহের মধ্যে আপনার সিমুলেশন করাম, আর মেশিনটা 1 সপ্তাহ পরে মেশিন দিয়ে দিন। শনিবারে ফোন দিন, তারপর আমি আপনাকে বলে দিব। এবার চক্রের আরো একজনের সঙ্গে দেখা করতে চাই আমরা। নার্সারিদের কোনা দিয়ে দেখবেন ডাব বেচতেছে, এই রাস্তাটা সোজা চলে আসবেন। কিন্তু সময় সংবাদের উপস্থিতির টের পেয়ে নিমিষেই সটকে পড়লেন রানা নামের সেই দালাল। কিভাবে হাসপাতালের কড়াকড়ির মধ্যে চলছে দালাল চক্রের দৌরাত্ম্য। ভারপ্রাপ্ত পরিচালক জানালেন, জড়িতদের বিরুদ্ধে দ্রুতই নেওয়া হবে ব্যবস্থা। সরকারি সেক্টরে সব জায়গায় দালাল থাকে, কিন্তু আমি যতটুকু জানি, আমি এখানে লং টাইম কাজ করি, এখানে আসলে দালালদের ইনভলভ হওয়ার সম্ভাবনা খুবই কম। পাশাপাশি চিকিৎসার দুরবস্থার জন্য লোকবল ও মেশিন সংকটকেই দুষলেন জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের এই পরিচালক। সব রোগীরা চিকিৎসা নিতে পারে না, কিছু পেশেন্ট আসলে মারা যায় এই সময়ের মধ্যে, কিছু
পেশেন্টের হলে স্টেজ হায়ার হয়ে যায়, কিছু কিছু পেশেন্ট আসলে চিকিৎসা নেওয়ার ক্ষমতাটাই হারায় ফেলেন, প্যালিয়েটিভ ইন্টেন্টে চলে যায়। কিন্তু আমরা কি করবো, আমার তো কিছু করার নেই। একটাই হলো সমাধান, বেশি সংখ্যক মেশিন বাড়ানো। অকেজো হয়ে পড়ে থাকা রেডিওথেরাপির এই মেশিনই যেন বাংলাদেশের ক্যান্সারের চিকিৎসার দুরবস্থার বাস্তব চিত্র। অতি দ্রুত এই মেশিনগুলো মেরামত কিংবা বদলে ফেলে নতুন মেশিন স্থাপন না করা গেলে হাজারো ক্যান্সার আক্রান্ত রোগীকে মারা যেতে হবে চিকিৎসার বাইরে থেকেই। মহাখালীর জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট থেকে নাইম হাসান, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থন শুনানি শেষ হয়েছে। কাল যুক্তিতর্ক উপস্থাপন করবেন উভয় পক্ষের আইনজীবী। সকালে কারাগার থেকে আদালতে নেওয়া হয় দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে। এজলাসে নিজেদের বক্তব্য তুলে ধরেন তারা। এর আগে গতকাল একদিনেই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। সাক্ষ্য দেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা, মা পারভিন আক্তার, বড় বোন সহ 16 জন। অভিযোগ এরই মধ্যে প্রমাণিত হয়েছে বলে দাবি রাষ্ট্রপক্ষের। সর্বোচ্চ সাজা চান স্বজনরা। এই মুহূর্তে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী শাহরিয়ার শৌমিক, যাচ্ছে তার কাছে। শৌমিক, শিশু রামিসাকে ধর্ষণ এবং তার পরবর্তীতে গলা কেটে হত্যার যে মামলা, মূলত সেই মামলার আজ আসামি পক্ষের যে আত্মপক্ষ সমর্থন, সেই আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল। তার ধারাবাহিকতায় সকালে প্রধান দুই আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না, তাদেরকে আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয় ব্যাপক নিরাপত্তার বেড়াজালে এবং তাদের এখানে সাময়িকভাবে এখানে কাস্টডিতে রাখা হয় এবং পরবর্তীতে বেলা 11টা নাগাদ সময়ে তাদেরকে এজলাসে তোলা হয় এবং পরবর্তীতে বিচারক যে প্রধান দুই আসামি আছেন তাদের কাছে তাদের যে অপরাধ সেটির বিস্তারিত বর্ণনা তুলে ধরেন। যেমন গতকাল এই মামলার যে মোট 17 জন সাক্ষী, তার মধ্যে 16 জন সাক্ষী যারা একদিনে যাদের সাক্ষ্য গ্রহণ কার্যক্রম পরিচালিত হয়, তারা তাদের সাক্ষীতে কি বলেছেন এবং তাদের কি অন্যায় অপরাধ সবকিছুই কিন্তু পর্যায়ক্রমে এই দুই প্রধান আসামিকে ব্যাখ্যা করে শোনান বিচারক। এবং প্রথম দিকে যদি বলতে চাই যে প্রধান আসামি সোহেল রানা, তাকে বিচারক তার সকল অপরাধ সম্পর্কে বিস্তারিত বলেন এবং পরবর্তীতে তাকে জিজ্ঞেস করা হয় যে তার বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছেন তাদের এই দেয়া সাক্ষী অনুযায়ী তিনি অপরাধ স্বীকার করেন কিনা। তো তিনি যেটি বলেছেন যে তার সাথে আরেকজন সমান অপরাধে অপরাধ করেছেন, আরেকজনের নাম তিনি বলেছেন, তার নাম হচ্ছে ডলার, এবং সে তার দোষ স্বীকার করেছেন এবং দোষ স্বীকার করার পর তিনি বলেছেন যে সে যা অপরাধ করেছে ডলারও একই রকমের অপরাধ করেছে, তাকে যদি শাস্তি দেওয়া হয় তাহলে ডলারকেও যাতে শাস্তি দেওয়া হয়। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, তিনি কিন্তু বিচারকের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন, তার ভুল হলেও তিনি সেই দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন। এবং আরেক আসামি যে স্বপ্না, তিনি তার দোষ স্বীকার করেননি এবং তিনি বলেছেন তিনি নির্দোষ। তো আগামীকাল আসামি পক্ষের আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ নির্ধারণ করেছেন বিচারক। তো রামিসা হত্যাকাণ্ড এবং ধর্ষণের আদালত প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মহানগর দায়রা জজ আদালতে। সময় সংবাদে আরও থাকছে। রিজার্ভের প্রাণ হলেও স্বীকৃতি নেই রেমিটেন্স যোদ্ধাদের। প্রবাসী কল্যাণের নগণ্য বাজেট, বঞ্চিত উদ্যোক্তারা, পরিকল্পনা বাস্তবায়নে বরাদ্দ বাড়ানোর তাগিদ। ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে পরাজিত প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে আমলে নিচ্ছে না সরকার। এ মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে কাজ চলছে বলেও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান কোন দেশে প্রথম সফরে যাবেন তা এখনো ঠিক হয়নি। আরেকটা দেশে নির্বাচন হয়েছে, সেই দেশে একটা পরাজিত হয়েছে, সেই পরাজিত একজন নেতা একটা কথা বলেছে, দ্যাট ইজ নট আওয়ার ম্যাটার টু ডিসকাস। অলরেডি তো আমরা এটা নিয়ে কাজ চলছে, কাজ এগিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। যারা ধরা পড়েছে ভারতে তাদেরকে ফেরত এনে এখানে বিচার বাস্তবায়ন করতে হবে, দ্রুত করতে হবে। সেই বিষয়ে কিন্তু আমরা সচেষ্ট আছি। আপনারা অপেক্ষা করেন, মাননীয় প্রধানমন্ত্রী সফর যখন হবে, মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অবশ্যই ওনার প্রেসিডেন্ট সেটা অফিসিয়ালি জানাবেন। বেনাপোল সীমান্তে পিছু হটল বিএসএফ। শূন্য রেখা থেকে সরিয়ে নিল পুশিনের চেষ্টা করা ব্যক্তিদের। অন্যদিকে জয়পুরহাটে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দিয়েছে বিএসএফ।
ভোরে বেনাপোলের সাদিপুর সীমান্তের শূন্য রেখা থেকে 15 জনের ওই দলকে সরিয়ে নেওয়া হয়। বিজিবির পক্ষ থেকে ড্রোন উড়িয়েও তাদের উপস্থিতি দেখা যায়নি। পুশিন ঠেকাতে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি, তবে বাহিনীর অতিরিক্ত সদস্য প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি অব্যাহত রয়েছে স্বাভাবিক টহল। এর আগে রোববার রাতে ভারতের হরিদাসপুর এলাকায় 3টি ট্রাকে করে 1.5 শতাধিক মানুষকে জড়ো করে বিএসএফ। এ সময় যশোর 49 ব্যাটালিয়নের টহল দলের বিজিবি সদস্যরা তাদের আটকে দেয়। এদিকে 26 মে থেকে 1 জুন পর্যন্ত বিএসএফ সদস্যরা জয়পুরহাটের পাঁচবিবির ঘোনাপাড়া সীমান্তে অন্তত 50 মিটার কাঁটাতারের বেড়া দিয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বেনাপোলে আছেন সহকর্মী জুয়েল মৃধা, সরাসরি যাচ্ছে তার কাছে। বেনাপোল সীমান্তে সাদিপুরে যে পুশিন নিয়ে যে উত্তেজনাপূর্ণ অবস্থা ছিল বিএসএফ এবং বিজিবির মধ্যে, সেই পরিস্থিতি এখন অনেকটা শান্ত। সকাল থেকেই এখানে বিজিবির যে অতিরিক্ত সদস্য করা হয়েছে, এখন টহল দিচ্ছে বিজিবির সদস্যরা। বিজিবির 49 বিজিবির অধিনায়ক আমাদেরকে জানিয়েছেন যে গভীর রাতে 10-12 জনের একটি নারী পুলিশের দলকে বাংলাদেশের অভ্যন্তরে পুলিশের চেষ্টা করে দিয়েছে এবং তারা সেটা প্রতিরোধ করেন এবং গত 3 দিন ধরেই এই উত্তেজনা পরিস্থিতি ছিল। তবে গতকাল রাতে গভীর রাতে বিএসএফ সেই দলটিকে ফিরিয়ে নিয়ে গেছে এবং তাদের যে মাল সামান ছিল সেগুলো ফিরিয়ে নিয়ে গেছে। ফলে বিজিবির পক্ষ থেকে যে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল সেটি আজ সকাল 9টার দিকে প্রত্যাহার করা হয়। এখন নিয়মিত টহল চলছে। তবে এই যে উত্তেজনার পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে সীমান্তে এখন উৎসুক মানুষের ভিড়। আশপাশের গ্রামের মানুষ এবং দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসছে এবং তাদের একটাই প্রত্যাশা যে তারা বিজিবিকে মনোবল বাড়াতে, শক্তি বাড়াতে তারা এখানে এসেছে, যাতে বিজিবি তাদের অবস্থানে অনড় থাকেন। এখন আজকে এখানে পরিদর্শনের কথা এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা যতদূর জেনেছি উনি যশোরে এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণের ভিতরে বেনাপোলে আসবেন এবং তারপরে উনি সাদিপুরের এই যে সীমান্ত এলাকা তিনি পরিদর্শন করবেন এবং এখান থেকে ফিরে গিয়ে উনি একটি সংবাদ সম্মেলনে অংশ নেবেন। সেই সংবাদ সম্মেলনে হয়তো কথা বলবেন তিনি। এবং এই যে পরিস্থিতি, সারা দেশের মানুষ উৎকণ্ঠায় এবং এখানকার স্থানীয়রাও কিন্তু উৎকণ্ঠায় রয়েছে। স্থানীয়রা আমাদেরকে যেটা জানিয়েছে যে তাদেরকে পুষণ করা হচ্ছে, তারা যদি বাংলাদেশি নাগরিক হয় তাহলে যাচাই বাছাই করে বৈধ পন্থায় তাদেরকে ফেরত আনা হোক, নইলে তারা এই সীমান্তবর্তী যে মানুষ তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। হঠাৎ মানুষ সীমান্তে চলে আসছে, বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে কিনা এই ধরনের একটা আশঙ্কার মধ্যে দিয়ে পাওয়া যাচ্ছে। যশোর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল সীমান্তে। এ যেন চতুর্ভুজ প্রেমের করুণ পরিণতি। পরকীয়ার জেরে হয়েছেন চাকরিচ্যুত, আর এখন নতুন আরেক পরকীয়ায় খুনের মামলার আসামি। এই গল্প চাকরিচ্যুত মেজর আব্দুল্লাহ আল মামুনের। তার জীবনের 4 নারীর মাঝে প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ, এক প্রেমিকা পরকীয়ার জেরে খুন, আর অন্য প্রেমিকা খুনের দায়ে কারাগারে। আর বর্তমান স্ত্রী আছেন 2 মাসের শিশু সন্তান নিয়ে। মাসুদুর রহমানের রিপোর্ট। রাজধানীর কদমতলীর জুরাইন কমিশনার গলি। বোরকা পরা এক নারী অনুসরণ করছেন কাঁধে ব্যাগ ঝোলানো ব্যক্তিকে। ওই ব্যক্তির গন্তব্য 984/1 বাড়ির একটি ফ্ল্যাট। ঘটনার দিন 22 এপ্রিল। সে একই বাড়ি থেকে খবর আসে পুলিশের কাছে 26 এপ্রিল। কারণ এর একটি বন্ধ ফ্ল্যাট থেকে আসছে ভয়াবহ মরাপচা গন্ধ। খবর পেয়ে দরজা ভেঙে পুলিশ উদ্ধার করে সেই ফ্ল্যাটের বাসিন্দা শারমিন আক্তার শেলির অর্ধগলিত মরদেহ। এলাকাবাসী জানায় স্বামী স্ত্রী পরিচয়ে ভাড়া নেওয়া এই ফ্ল্যাটে মূলত থাকতেন শারমিন আক্তার শেলি, আর তার স্বামীর পরিচয়ে থাকতেন সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর আব্দুল্লাহ আল মামুন। শারমিন হত্যা তদন্তের শুরুতে পুলিশের হাতে লাগে একটি সিসিটিভি ফুটেজ, যেটি দেখে তারই কথিত স্বামীকে সন্দেহ করে পুলিশ। তাহলে কি তার স্বামী তাকে হত্যা করেছে নাকি অন্য কেউ? এমন প্রশ্ন নিয়ে এগুতে থাকে এই হত্যার তদন্ত।
সেই সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় 22 এপ্রিল রাত 8টা 8 মিনিটে অটোরিকশায় করে জুরাইন কমিশনার গলি আসেন মামুন। পরদিন সকালে বাসা থেকে বেরিয়ে যান। এজন্য পুলিশ মামুনকে গ্রেফতার করে। পর্যালোচনা করে সিসি ক্যামেরার ফুটেজ, যেখানে দেখা যায় মামুন বেরিয়ে যাবার পর বোরকা পরিহিত এক নারী ঢুকছেন সেই ফ্ল্যাটে। তদন্তে বেরিয়ে আসে সেই নারী মামুনের আরেক প্রেমিকা মোহনা। এবার গ্রেফতার করা হয় মোহনাকে। মামুন ও মোহনাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদে জট খুলে হত্যার রহস্যের। তুমি মেজর সাহেবের সাথে কেন সম্পর্ক রাখছো, তুমি ছেড়ে দাও। তখন মেজর ওই মহিলা রাজি হয় না। কথার এক পর্যায়ে মহিলা তাকে স্টেপ করে এবং গলা চেপে হত্যা করে। পুলিশ বলছে মামুন 2022 সালে স্ত্রীর সাথে পরকীয়ার বিরোধের জেরে চাকরিচ্যুত হয়। পরে বিবাহ বিচ্ছেদ হয় তাদের। এরপর ফেসবুকে পরিচয় হয় নিহত শারমিনের সাথে। শারমিনের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েও 2024 সালে বিয়ে করেন আরেক নারীকে। স্ত্রী ও প্রেমিকাকে রেখে এবার মামুন সম্পর্কে জড়ান গ্রেফতার হওয়া মোহনার সাথে। বিষয়টি টের পেয়ে শারমিনকে হত্যার পরিকল্পনা করেন মোহনা। শুধু হত্যায় নয়, এটাকে ঢাকতে নাটকীয় কায়দায় বিভিন্ন পরিকল্পনা হাতে নেয় মোহনা। মেসেজের মাধ্যমে বলছে যে আমি তো বাসার ভিতরে মাছ কুইটা রাইখে আসছি, ময়লা রেখে আসছি, ওই ময়লার গন্ধ হইতেছে। ব্যাগ থেকে আর ছুরি নিয়ে আসছিল। পরে ওই ছুরি ওই যখন ওই ফাটতে গেছে তখন গন্ধ টিকতে না পারে তাড়াতাড়ি বাইকে ওই ছুরি আর ব্যাগ ওই সিঁড়িদা ফালাই দিয়ে চলে গেছে। হত্যার সাথে জড়িত জানিয়ে মোহনা আদালতে জবানবন্দি দিয়েছেন। মামুনও আছেন কারাগারে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই অভিযোগপত্র দিতে চায় পুলিশ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ইরানে হামলা যুক্তরাষ্ট্রের। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাতের দাবি। আগামী সপ্তাহের মধ্যে চুক্তির আশা ট্রাম্পের। এবার বাণিজ্যের সংবাদ। পরিবারকে ভালো রাখতে বিদেশে যাওয়া প্রবাসী শ্রমিকরাই হয়ে উঠেছেন অর্থনীতির কাণ্ডারি। অথচ প্রত্যাশিত সম্মান, স্বীকৃতি কোনোটাই পান না বলে অভিযোগ তাদের। তারপরও অভিমানে থেমে যায়নি দেশকে উজাড় করে দেওয়ার কর্মতৎপরতা। তাদের কল্যাণে বাজেট থাকে খুবই কম। বরাদ্দ বাড়াতে না পারলে হয়তো অসম্ভব হয়ে পড়বে বিদেশে 1 কোটি মানুষের কর্মসংস্থান তৈরির পরিকল্পনা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। সব ছেড়ে বিদেশে যাওয়ার আগে আরও একবার প্রিয়জনকে খুঁজে ফেরা, তারপর পরিবারকে ভালো রাখার প্রত্যাশায় শৈশব কৈশোর কাটানো মাতৃভূমি ছেড়ে পরবাস যাত্রা। পাঠাইলাম এখন ছেলের বিদেশ, যাতে ছেলের ভবিষ্যৎ ভালো হয়, নিজেও ভালো থাকে, আমাদেরকে ভালো রাখতে পারে। ভয় তো আছেই, তারপরও জীবিকার টানে যাচ্ছি। বিদেশে যাওয়া এসব সাধারণ মানুষের শ্রমে ঘামেই স্ফীত হচ্ছে দেশের প্রবাসী আয়, রিজার্ভের আকার। ব্যাংকে টাকা পাঠায়, ওই টাকা আমাদের দেশ, আমার নিজের দেশের জন্যই তো ভালো হয়। দেশের একটা ভালো একটা উন্নয়ন এই প্রবাসীর মাধ্যমেই তো হয়, কিন্তু আসলে প্রবাসীরা ওরকম কোনো সম্মান আমার মনে হয় না পায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য, মে পর্যন্ত চলতি অর্থ বছরের প্রথম 11 মাসে 32 বিলিয়ন 76 কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন তারা। একই সময়ে তৈরি পোশাক শিল্প থেকে এসেছে 35 বিলিয়ন 31 কোটি ডলার। যে রেমিটেন্সটা বর্তমানে আসতেছে এর চেয়ে এটা দ্বিগুণ করা সম্ভব যদি সরকারের কিছু কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়। অর্থনীতির ভিত শক্ত করে এমন তথ্য দেখার পর সামনে আসতেই পারে প্রবাসীদের আয় বাড়াতে কতটা আন্তরিক ও দূরদর্শী কর্মপরিকল্পনা নিয়ে চলছে রাষ্ট্র। আমরা সরকারের কাছ থেকে প্রবাসীদের জন্য তেমন কিছু করতে দেখি না। আজ পর্যন্ত $1 উদ্যোক্তাদের জন্য তাদের সরকার কোনো অ্যালোকেট করে নাই। জাতীয় বাজেটের তথ্য বলছে সরকারের পরিকল্পনাতে বরাবরই পিছিয়ে রয়েছে খাতটি। চলতি সহ 5 অর্থ বছরে গড়ে মোট বাজেটের 0.15% করে মিলেছে এই খাতে। এই বরাদ্দের কোনো অংশই বেসরকারি খাতের উদ্যোক্তারা পান না বলে দাবি জনশক্তি রফতানিকারকদের। উইদাউট এনি হেল্প অফ দ্য গভর্নমেন্ট আমরা আমাদের স্ব-উদ্যোগে আমরা চাহিদাপত্র সংগ্রহ করি। আমরা আজকে দেশের বাইরে 1.25 কোটি লোক আমরা পাঠিয়ে থাকি। এমন বাস্তবতায় প্রবাসী আয় বৃদ্ধির হাতছানিকে সহজে মুঠোবন্দী করতে বেসরকারি খাতে দক্ষ কর্মী তৈরিতে আর্থিক সহযোগিতা, প্রবাসীদের সঙ্গে রিক্রুটিং এজেন্সিকেও প্রণোদনার আওতায় আনার পাশাপাশি চাহিদাপত্র সংগ্রহে বিদেশ ভ্রমণে ডলার ব্যয়ের আনুষ্ঠানিক সুযোগ দেওয়ার দাবি তাদের। ফিলিপাইন, নেপাল ওরা স্কিল ওয়ার্কার পাঠাচ্ছে, যেখানে আমরা ম্যাক্সিমাম আমরা পাঠাচ্ছি জেনারেল ওয়ার্কার। স্কিল ওয়ার্কারের সবসময় অভিবাসন ব্যয় কম থাকে, পাশাপাশি তারা রেমিটেন্সটা বেশি পাঠায়, তাদের স্যালারি বেশি হয়। চামড়া শিল্পের উপর আপনি প্রণোদনা দিচ্ছেন, এটাকে আরও বেশি এক্সপোর্ট করার জন্য, কোয়ালিটি ডেভেলপ করার জন্য আপনি
এটাকে একটা খাত বলবেন না? একদিকে বলতেছে দক্ষতার বিকল্প নাই, তাহলে এই দক্ষতা ডেভেলপমেন্টটা করবে কে? নানা সংকট পাশ কাটিয়ে এগিয়ে চলা বৈদেশিক কর্মসংস্থানকে বিশেষ গুরুত্ব দিয়ে অবশ্য কাজ করছে বর্তমান সরকার। 5 বছরে বিদেশের মাটিতে নিশ্চিত করতে চায় 1 কোটি মানুষের কর্মসংস্থান। এই আকাঙ্ক্ষা পূরণের পথে আগামী অর্থ বছরের মোট বাজেটের 1% বরাদ্দ প্রবাসী খাতে রাখার পরামর্শ বিশ্লেষকদের। আমরা সরকারের এই কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবার জন্য বাজেটে বরাদ্দ বাড়ানো দরকার এবং সেক্ষেত্রে 1% মোট বাজেটে বরাদ্দ দেওয়া হয়। তাও যদি সম্ভব না হয় তাহলে বাজেটের মোট বরাদ্দের 0.05% অন্ততপক্ষে 1%-এর অর্ধেক মোট বাজেটে বরাদ্দ যদি দেওয়া যায় বাজেট থেকে, তাহলে আমরা অভিবাসন খাতের যে এখন কর্মপরিকল্পনা গ্রহণ করছি, প্রশিক্ষিত জনগোষ্ঠী প্রেরণ করব, তাহলে আমরা এই যে শ্রীলঙ্কা এবং পাশাপাশি দেশ যদি ফিলিপাইনের কথা বলি, তারা যেভাবে অল্প সংখ্যক কর্মী প্রেরণ করে প্রচুর উপার্জন করতে পারে, আমরা সেই উপার্জনটা করতে পারবো। বরাদ্দের অর্থ ব্যয় সরকারি টিটিসিতে বৈদেশিক শ্রমবাজারের চাহিদাকে মাথায় রেখে প্রশিক্ষণ দেওয়ারও পরামর্শ সংশ্লিষ্টদের। কিন্তু মনে করেন যারা কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। নড়াইলে স্বামীর লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় স্ত্রী সহ 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 5 জন। পুলিশ জানায় ভোরে রাজারবাগ পুলিশ হাসপাতাল থেকে ইসমাইল হোসেনের মরদেহ নিয়ে গ্রামের বাড়ি যশোর যাচ্ছিলেন স্বজনরা। ঢাকা নড়াইল মহাসড়কের বালিয়াডাঙ্গা এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির বাসের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান জাহানারা। হাসপাতালে নেয়ার পর মারা যান চালক। এদিকে কুড়িগ্রামে ট্রাক চাপায় প্রাণ গেছে অটোরিকশার এক যাত্রীর, আহত হয়েছেন 2 জন। এবারে দেশের বাইরের খবর। বাংলাদেশ সহ 60 দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। দেশগুলোর ওপর 10 থেকে 12.5% পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপ করতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন বাণিজ্য প্রতিনিধির দফতর জানিয়েছে, বাধ্যতামূলক শ্রমের মাধ্যমে তৈরি পণ্য আমদানি নিষিদ্ধ করার আইন কার্যকরে ব্যর্থ হওয়ায় কানাডা, মেক্সিকো, তাইওয়ান ও যুক্তরাজ্যের পণ্যের ওপর 10% শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও সুইজারল্যান্ডের মতো বড় অর্থনীতির দেশগুলোর পণ্যে 12.5% শুল্ক সুপারিশ করা হয়েছে। এই উদ্যোগকে প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্য নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে। শুল্ক কার্যকরে 6 জুলাই পর্যন্ত জনমত গ্রহণ করা হবে। 7 জুলাই থেকে শুরু হবে শুনানি। যুদ্ধবিরতির আলোচনার মধ্যে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইরান যুক্তরাষ্ট্র। বুধবার ইরানের কেশম দ্বীপে হামলার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও হেলিকপ্টারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানও। এদিকে আগামী সপ্তাহের মধ্যে ইরানের সঙ্গে চুক্তি নিয়ে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন তেহরান যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার খবর ভুয়া তথ্য বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। আর পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর দাবি, পরমাণু কর্মসূচির গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনায় আগ্রহ দেখাচ্ছে ইরান। শিগগিরই বড় অগ্রগতি দেখা যেতে পারে বলেও জানান রুবিও। এবারে খেলার খবর। সান মারিনোতে বাংলাদেশ ফুটবল দলের ক্যাম্পে যোগ দিয়েছেন হামজা চৌধুরী ও জায়ান আহমেদ। দ্বিতীয় দিনের অনুশীলনেও দলের সঙ্গে ছিলেন জায়ান, তবে পরে আসা এই দিন আর অনুশীলন করেননি হামজা। প্রথম দিন মূলত রিকভারি সেশন হলেও আজ পুরো দমে স্কিল ট্রেনিং করেছেন ফুটবলাররা। ফিফা র্যাঙ্কিংয়ে সান মারিনো অনেক পিছিয়ে থাকলেও তাদের ছোট করে দেখতে নারাজ টিম ম্যানেজমেন্ট। ইতালি, জার্মানি, স্পেনের সঙ্গে নিয়মিত খেলা সান মারিনোকে নিয়ে ভিন্ন কৌশল সাজাচ্ছেন থমাস ডুলি। ট্রেনিংয়ের প্রথম দিনেই বেশ ইন্টেন্সিটি ছিল ফুটবলারদের মধ্যে। ম্যাচ নিয়ে রোমাঞ্চিত হলেও সান মারিনোর আবহাওয়া নিয়ে এখনও দ্বিধায় বাংলাদেশ ম্যানেজমেন্ট। শুরুতে কনকনে ঠান্ডা থাকলেও এখন আবার প্রচণ্ড গরমে দিশেহারা সবাই। তবে আবহাওয়ার খামখেয়ালিপনা আর দীর্ঘ ভ্রমণের ক্লান্তি সবকিছুই এখন ফিকে ফাহমিদুলদের জেতার ক্ষুধায়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অবহেলার কারণে 8 দিনে 6 নবজাতকের মৃত্যু। ছাড় পাবে না জড়িতরা, বিকেলে দেওয়া হচ্ছে তদন্ত প্রতিবেদন। ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দায়ীদের শাস্তি চায় পরিবার। বেনাপোল সীমান্তে পিছু হটল বিএসএফ। শূন্য রেখা থেকে সরানো হলো পুশিনের চেষ্টা করা ব্যক্তিদের। সতর্ক অবস্থানে বিজিবি, বাহিনীর অতিরিক্ত সদস্য প্রত্যাহার। এবং রামসা ধর্ষণ হত্যা মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থন। আগামীকাল যুক্তিতর্ক উপস্থাপন। অভিযোগ প্রমাণিত হওয়ায় যে কোনো দিন হতে পারে রায় ঘোষণা। এ
ছিল দুপুর 12টার সময় সংবাদ। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সাজিদ মুস্তাহিদ। ধন্যবাদ রোজা। খেলার সময় আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।